শুধু দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে অনলাইন ভিত্তিক শিক্ষার আলোর ফেসবুক লাইভে আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারকৃত আলোচনা দেখবেন, তাদের সকলের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথি সহ সকল দর্শকদের জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আলোচনার প্রাককালেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ডিজিটাল বাংলাদেশের উপকার এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বলেই আজকে আমরা এই শিক্ষার আলোর পর্দায় শিক্ষকদের নিয়ে প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠান করতে পারছি। এবং শিক্ষকরা যেমন ঘরে বসে আলাপ আলোচনা করছেন, বিভিন্ন মিটিং করছেন, জুম মিটিং করছেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং করছেন, তেমনি ঘরে বসেই পাঠদানের রেকর্ড করতে পারছেন এবং পাঠদানটি সম্প্রচার করতে পারছেন, কিংবা কোনো কোনো শিক্ষক আপনার এই অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমেই লাইভ ক্লাসে নিচ্ছেন এবং শিক্ষার্থীরাও ঘরে বসে তাদের পড়াশোনা চালিয়ে নিতে পারছেন। আজ আমরা আলোচনা করব করোনায় শিক্ষা এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবিক জীবন নিয়ে। আর আলোচনার জন্য দুইজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা বেসরকারি শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত নিবেদিত উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে রয়েছে যাদের যথেষ্ট অবদান, এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু করোনা তছনছ করে দিয়েছে তাদের জীবন এবং তাদের স্বপ্ন, সাধনা ও আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠান। যুক্ত হয়েছেন ইকবাল কবির খান, সভাপতি, যশোর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আমি স্যারকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন জুলেখা আক্তার, সাধারণ সম্পাদক, যশোর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, যশোর, বাংলাদেশ। আমি ম্যামকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এম এ মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক, শিক্ষার আলো .com। শুধু দর্শক, চাইলে আপনারাও আজকের এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের শিক্ষার আলোর লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয় আমাদের অতিথিরা আপনাদের সকল প্রশ্ন মতামতের গুরুত্বের সাথে আলোচনায় তুলে আনবে। তো আর কথা নয়, আমি প্রথমেই যাব শ্রদ্ধাভাজন ইকবাল কবির খান স্যারের কাছে। স্যার, আপনি জানেন প্যান্ডামিক করোনার কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মানুষের জনজীবন যখন অতিষ্ঠ, কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় যে শিক্ষা প্রতিষ্ঠান সবসময় মুখরিত থাকতো, সেই প্রতিষ্ঠানগুলো যখন গত মার্চ মাস থেকে বন্ধ হয়ে গেল, তো এই দীর্ঘ সময় বন্ধের প্রাককালে সরকারি প্রতিষ্ঠানগুলো তারা সরকারি সুবিধার পাশাপাশি তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই করোনাকালীন সময়ে তেমন কোনো কার্যক্রম চোখে পড়ার মতো দেখা যাচ্ছে না। তবে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আমাদের স্যার লাইনটি বিচ্ছিন্ন হয়ে আছেন, তো এই অবস্থায় আমাদের আরেকজন অতিথি আছেন জুলেখা আক্তার। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইব যে গত মার্চ মাস থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। আমি জানি আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানটির উদ্যোক্তাও বটে। এছাড়াও আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, তারপর থেকে স্কুলগুলো আসলে শিক্ষা কার্যক্রমে কোনো অংশ সেখানে চলছে কিনা, বা আপনাদের ছাত্রছাত্রীদের লেখাপড়াই বা কেমন হচ্ছে, আপনারা কি অন্যান্য প্রতিষ্ঠানের মতো ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করছেন কিনা, কিংবা অভিভাবকরা আপনাদের সাথে যোগাযোগ করছেন কিনা। আসলে আমি মূল যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া আর কি অবস্থা। ম্যাম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নির্বাহী সম্পাদক শিক্ষার.com এম এ মারুফ সোহেল স্যার। আপনাকে শুভেচ্ছা স্বাগতম, এবং যারা আমার কথা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমাকে প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দিয়েছেন শিক্ষার.com এ, আপনাকে সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি আমাকে জানতে চেয়েছেন যে করোনাকালীন সময় শুরু থেকে এই আপৎকালীন সময় পর্যন্ত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলি কি অবস্থায় বা কি শিক্ষার ব্যাপারে কি ভূমিকা তারা রাখতে পারছে। স্যার, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি তো কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি। আমার যতগুলি স্কুল এবং অনেক স্কুলের খবরই আমি রাখছি স্যার, যে এই করোনাকালীন 17ই মার্চে ছুটি হয়ে যাওয়ার পর থেকে স্কুলগুলি বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার ক্ষেত্রে প্রদানের কাছ থেকে, প্রতিষ্ঠান থেকে। তো এই ক্ষেত্রে অনেক স্কুল অনলাইনে ক্লাস করছে, তারা দিতে পারছে, কিন্তু স্যার সব স্কুলই অনলাইনে ক্লাস দিতে পারছে না। যেমন আমার কাছে খবর আছে যে কিছু কিছু স্কুল তাদের কাছে ডিভাইস নাই, তারা অনলাইনে শিক্ষা প্রদান করতে পারছে না। কিন্তু বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার স্কুল থেকে আমি বাচ্চাদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে যথাযথভাবে যোগাযোগ রাখছি, এবং আমাদের লেসন প্ল্যান আছে। আমরা 15 দিন অন্তর অন্তর লেসন প্ল্যান তাদের বাড়িতে বাড়িতে শিক্ষকদের দিয়ে পৌঁছে দিয়েছি, এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, এবং তাদের সাথে আমরা মোবাইলে কথা বলি, এবং শিক্ষক পাঠিয়ে আমরা তাদের সাথে খোঁজখবর রাখি, এবং যাতে তাদের সাথে আমাদের কমিউনিকেশন গ্যাপ না হয়ে যায়, আমরা তাদের সবসময় তাদের সাথে এই আমাদের লেসন প্ল্যানের মাধ্যমে পড়াটা পরিবর্তন করে দিই, এবং আবার নতুন করে আবার শুরু করে আবার দিই। এইভাবে আমরা চালিয়ে নিচ্ছি স্যার। তারপরেও অনেকটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাওয়ার কারণে সঠিক শিক্ষা তারা নিতে পারছে না, এবং নৈতিক শিক্ষার কাছ থেকে তারা অনেকটা দূরে সরে আছে স্যার। এখানে অনেক সমস্যা ফেস করছি স্যার আমরা। ম্যাম, কিন্তু এক্ষেত্রে কি আপনি আপনার সহকারী শিক্ষকদের কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, বা তারা এই যে অনলাইন পাঠদানে কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন কিনা? স্যার, আমার সহকারী শিক্ষকদের কাছ থেকে আমি খুব আন্তরিকতা সহযোগিতা পাচ্ছি। তারা খুবই উদ্যোগী। আমরা অনলাইনে ক্লাস দিয়েছিলাম স্যার প্রথমের দিকে। মাঝে আমাদের প্রবলেম হলো কি স্যার, সবাই অনলাইনে ক্লাস নিতে পারে না, সবার কাছে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নেই, আর তারা অনেকেই এই অনলাইন সেবাটা নিতে বিচ্ছিন্ন হচ্ছে। অনেক অভিভাবকরা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেছে যে ম্যাডাম, আমরা তো অনেক দরিদ্র সীমার নিচে বসবাস করি, আমরা অনলাইন সেবা নিতে পারছি না। তখন আমার কাছে খুব খারাপই লেগেছিল, কারণ আসলেই সবার পক্ষে অনলাইন সেবাটা নেওয়া আসলে সম্ভব না। যাদের আছে তারা তো পাচ্ছে, বাট এখানে সমন্বয় করা যাচ্ছে না। যার কারণে আমি আমার শিক্ষকদের দিয়ে তাদের বাড়িতে বাড়িতে লেসন প্ল্যান পৌঁছে দিয়েছি, এবং তাদেরকে খোঁজ নিচ্ছি। আমার বিশেষ করে আমার পার্সোনাল যে প্রতিষ্ঠানটা আছে এখান থেকে, এবং আমি খোঁজ রেখেছি যে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন স্কুলের টিচাররা, সহকারী শিক্ষকরা, তারা কিন্তু এই ভূমিকায় পালন করছে। তারা বাড়িতে বাড়িতে সাজেশন পৌঁছে দিচ্ছে, এবং হোম ফ্রম এক্সামও অনেকে নিয়েছে, আমরাও নিয়েছি স্যার, এবং আমরা এভাবেই যোগাযোগ রাখার চেষ্টা করছি। কিন্তু খুবই দুঃখের বিষয় যে সবাই অনলাইনে আন্তরিক হতে পারে না স্যার। এই কিন্ডারগার্টেন স্কুলগুলো অনেক ছাত্রছাত্রী আছে স্যার। তো ম্যাম, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আমাদের স্যারের কাছে যাব। স্যার, আপনি একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যশোর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু স্যার, আপনার কাছে যে বিষয়টি জানা ছিল, আসলে এই যে প্যান্ডামিক করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে গেল, এবং এই যে দীর্ঘ সময় আপনার প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তো এই বন্ধকালীন সময়ে আপনি আপনার শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি কিভাবে সমাধান করছেন? তারা কি আপনার শিক্ষকরা কি বেতন পাচ্ছেন, বা যদি পেয়েও থাকেন সেটি কিভাবে সম্ভব? হ্যালো, ধন্যবাদ মারুফ ভাই। তবে আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সোনার বাংলা স্বপ্ন ও শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্যার, আপনি ইয়ারফোনটা লাগাই নেন স্যার প্লিজ। ভূমিকা শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি, অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়।
হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন প্লিজ। জি স্যার বলুন। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল যে এই করোনাকালীন আমরা টিচারদেরকে কিভাবে তাদের বেতন ভাতা দিচ্ছি। তো আমরা যখন 16ই মার্চ যখন স্কুল বন্ধ হলো, সে মাসে তো আমরা বেতন দিয়েছিলাম। পরবর্তীতে আরো 2 মাস বেতন দিতে পারছি, তারপরে তাদেরকে বেতন দিতে পারিনি। পাশাপাশি তাদেরকে ডেকে আমরা স্কুলের সমস্ত স্টাফদের ডেকে বলছি যে আপাতত যখন এই পিকনিকটা যাবে শেষ হবে, তারপরে তাদেরকে বিগত স্কুল খুললে বিগত যে তাদের বেতনটা থাকবে আমরা আলোচনা সাপেক্ষে কিছু বেতন দিব, তাদের সাথে কথা হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই পাঠদান গুলো যে বাচ্চাদের কাছে কিভাবে পৌঁছায় দেব, সেক্ষেত্রেও তাদের সাথে আমাদের একটা মিটিং হয় টিচারদের সাথে। সেক্ষেত্রে সরকার যেটা বলছেন যে অনলাইন, আমরা অনলাইনে যেতে পারিনি। হ্যাঁ মারুফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, বলেন প্লিজ। হ্যালো, জি স্যার বলেন, আপনি জি জি স্যার বলেন প্লিজ। তো আমরা জি স্যার বলেন, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, যেটা ম্যাম বললেন যে অ্যান্ড্রয়েড ফোন সবার থাকে না, আমাদের এখানে অনেক গোষ্ঠী থাকে। তো আমরা যদি অনলাইন নিয়ে, সেক্ষেত্রে মানে বিরোধ সৃষ্টি হয়ে যায় বা পার্থক্য হয়ে যায়। কেউ অ্যান্ড্রয়েড ফোনে অনলাইনে ক্লাস করবে, কেউ করবে না। তো আমরা এটা বাদ দিয়েই আমরা অফলাইন ক্লাস শুরু করি। যে আমাদের যে লেসন পার্ট থাকে, আমাদের যে নোট থাকে, শিট থাকে, আমরা সেগুলো প্রত্যেকে বাসায় যে পৌঁছায় দিই। পরবর্তীতে তাদেরকে বলি যে আপনারা একটা টাইম দেওয়া হয় বা একটা দিন দেওয়া হয়, সেই দিনে ওনারা আসেন। স্কুলে আসার পরে আমরা সেই শিট বা লেসন পার্ট গুলো বাচ্চাদেরকে দিই। পাশাপাশি আমরা টিচারদেরকেও অনেক সময় খোঁজখবর বলি, তাদের সাথে যোগাযোগ করতে বলি। আমাদের তাদের নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবসময় তাদের যোগাযোগ রাখি। পাশাপাশি যে পরীক্ষাগুলোই হোম এক্সাম হিসেবে আমরা এই পরীক্ষাগুলো নিয়েছি। কিন্তু শেষের দিকে এসে দেখা যায় যে বাচ্চা বা প্যারেন্টসরা, বাচ্চারা ঠিক বলা যাবে না, প্যারেন্টসরা এটা বেশি উদ্যোগী হতে চায় না। মানে প্রথম 2-3 মাস বেশ যথেষ্ট তাদের সাড়া পায়। আমরা যেটা এখনো করি, প্রতি সপ্তাহে দেখা যায় 2-1 দিন পর পরই আমরা বাচ্চাদের অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি কেমন আছেন, সোশ্যাল ডিস্টেন্স করে বাচ্চা আছে। এটা আমরা সবসময় বলছি এবং যে মোটামুটি কোথায় আছে এগুলো জানি। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো স্যার আপনার মাধ্যমে আমরা জানলাম যে আপনি অনলাইনের বিকল্প হিসেবে অফলাইন ব্যবহার করেছেন, কিন্তু স্যার আপনার এখন তো স্বাস্থ্যবিধি মেনে ছাত্রছাত্রীদের নিরাপদ দূরত্ব, আমরা এভাবেই মানে অভিভাবকদের সাথে বা বাচ্চাদের আমরা যোগাযোগ রাখি, সবসময় যোগাযোগ রাখি। তো স্যার সেটা যেমন ঠিক আছে, আপনি অনলাইনের বিকল্প হিসেবে অফলাইন ব্যবহার করছেন, কিন্তু এর জন্য তো আপনার প্রত্যেক শিক্ষককে বা আপনাকে প্রত্যেক শিক্ষার্থী বাড়ি বাড়ি যেতে হয়েছে। তো সরকার কিংবা একজন শিক্ষক, সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। একজন শিক্ষক হিসেবে নিশ্চয়ই আপনি চান আপনার ছাত্রছাত্রীর সুরক্ষার জন্য
কিন্তু যখন আপনারা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলেন তখন আসলে মানে মানে শিক্ষকরা কি এক এক শিক্ষকের আপনার কিছু ছাত্রছাত্রীর দায়িত্ব দিয়েছিলেন নাকি সম্মিলিতভাবে ছাত্রছাত্রীদের বাসায় সহযোগিতার জন্য গিয়েছিলেন? কাটা কাটা স্যার আমি আসবো আপনার কাছে, আমি এ পর্যায়ে একটু ম্যামের কাছে যাব। ম্যাম, আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হিসেবে আছেন, যদি করোনাকালীন শুরু থেকে যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল, আসলে আমরা তো কেউ এই যে বর্তমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না, এবং আসলে এ ধরনের একটি দিন আসতে পারে এটি সম্পর্ক আমরা কেউ অবগত না। তো ম্যাম, যে বিষয়টি আপনার জানার বিষয় ছিল সেটি হচ্ছে যে যখন আপনি বুঝলেন বা যখন দেখা গেল যে আমাদের এই ছুটিটি মানে দীর্ঘায়িত হচ্ছে, তখন আপনি শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি চিন্তা করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন? স্যার আপনাকে ধন্যবাদ। স্যার প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে এই ছুটিটা কতদিন হবে বা এই আপৎকালীন সময়টা কতদিন থাকবে। প্রথম দিকে থেমে গেছিলাম। স্যার আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো স্যার, হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু দেখেন প্লিজ। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। কথা শুনতে পাচ্ছি না, দেখো তো আমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না, না আমার মতো সুন্দর শোনা যাচ্ছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আজকে ডিস্টার্ব হচ্ছে স্যার, ওনার কথা। হ্যালো, ওনারও সমস্যা হচ্ছে মনে হয়, কই শোনা যাচ্ছে না। আমার তো সব ঠিক আছে স্যার, যা সব রিস্কানা ঠিক আছে। ওই স্যারও শুনতে পাচ্ছে না কিচ্ছু। নেটের সমস্যা, নেট প্রবলেম মনে হচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ছেড়ে যা, ছেড়ে যা, না কিচ্ছু শোনা যাচ্ছে না। ম্যাডাম বলেন প্লিজ। স্যার আমার কথা শোনা যাচ্ছে? ম্যাডাম বলেন। হ্যাঁ স্যার, প্রথমে যখন 17ই মার্চ থেকে স্কুল বন্ধ হয়ে গেল, তখন আমরা বুঝতে পারছিলাম না যে আসলে এই আপৎকালীন সময়টা কতদিন থাকবে। জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার যখন এই ছুটিটা বাড়তে থাকলো, তখনই আমি দেখলাম যে এইভাবে তো বাড়লে আমাদের বাচ্চারা পড়াশোনার কাছ থেকে দূরে পিছিয়ে যাবে, পড়াশোনার কাছ থেকে সরে যাচ্ছে। তখন আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করলাম। তাদের পড়ার ব্যাপারে আমরা বেশ সাজেশন তৈরি করলাম, এবং আমি কিছু কিছু শিক্ষককে নির্বাচন করে পর্যায়ক্রমে বাড়িতে বাড়িতে পাঠালাম, এবং তাদের বাড়িতে আমি আমার লেসন প্ল্যান পৌঁছে দিলাম, এবং তারা যাতে পড়াটা রানিং রাখে, প্রতিদিন ডে বাই ডে আমাদের লেসন প্ল্যান দেওয়া হয়। এই লেসন প্ল্যান অনুযায়ী তারা যাতে বাসায় পড়াটা এগিয়ে নেয়, সিলেবাস অনুযায়ী ফার্স্ট টার্ম পরীক্ষা তারা কভার করলো, সেকেন্ড টার্মও কভার করেছে। আমি এইভাবে তাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি স্যার। কিন্তু ম্যাম, শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি যে পদ্ধতি বা যে প্রক্রিয়া হাতে নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। কিন্তু ম্যাম, আসলে প্রতিষ্ঠানের আরেকটি অংশ, আপনি আপনার সহকর্মীরা সেই শিক্ষকদের
বেতন করোনাকালীন কিভাবে আপনি এর সমস্যার সমাধান করলেন, কিংবা তাদেরকে আসলে কি বেতন দেওয়া সম্ভব হয়েছে কিনা, বা আপনি কোনো ধরনের আর্থিক সহায়তা সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনো জায়গা থেকে পেয়েছেন কিনা? স্যার, করোনাকালীন সময়ে আমি ইকবাল স্যার যেটা বললেন, আমরা প্রথম মার্চ মাসের বেতনটা পরিশোধ করেছিলাম, তারপরে অনেক কষ্ট সৃষ্টি এপ্রিল পরিশোধ করেছি, তারপর থেকে টিচারদের আমরা বেতন দিতে পারি নাই, কারণ শিক্ষার্থীরা আমাদেরকে আর কোনো বেতন দেয় নাই, যার কারণে বেতন কালেকশন না হওয়ার কারণে শিক্ষকদের বেতন দিতে আমরা পারি নাই। তারপরেও আমরা শিক্ষকদের বলেছি যে স্কুল খুলে যাওয়ার পরে আমরা চেষ্টা করব তাদের সাথে আলোচনা সাপেক্ষে। আর এটার জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা স্মারকলিপি বেশ কিছু স্কুল একত্রিত হয়ে ডিসি স্যারের কার্যালয়ে এবং পৌর মেয়রের কার্যালয়ে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছিলাম আর্থিক সহায়তা বা সহজলভ্য ঋণ প্রদান প্রসঙ্গে। এই বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি এবং তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু প্রশাসন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি, বা কোনো প্রশাসন বা কোনো কেউই আমাদেরকে এই ব্যাপারে, আমাদের স্কুল পরিচালনার ব্যাপারে কোনো আর্থিক সহযোগিতা করেননি। আমরা এই অবস্থায় আছি, আমাদের বেতন কালেকশন হয় না, আমার শিক্ষকদের বেতন দিতেও পারছি না, তারা খুব কষ্টে জীবনযাপন করছে। আমার কাছে অনেক খবর আছে, আমার শিক্ষকরা খুবই করুণদায়ক তারা জীবনযাপন করছেন। এছাড়া আমরা তাদের জন্য কিছুই করতে পারি না স্যার, সত্যি যেটা। কিন্তু ম্যাম, আপনি শুধু ছাত্রছাত্রীদের কাছে একজন গুণী শিক্ষকই না, আপনি তো আপনার ওই প্রতিষ্ঠানটাকে যদি আমি একটি পরিবার ধরি, তাহলে এই শিক্ষকদেরও তো আপনি অভিভাবক। তাহলে করোনাকালীন এই শিক্ষকদের জন্য কি আপনি সরকারি বা বেসরকারি পর্যায়ে সাহায্য বা সহযোগিতার জন্য কি কোনো চেষ্টা করেছিলেন? জি স্যার, আমি চেষ্টা করেছিলাম, সরকারি বেসরকারি ভাবে দুই রকমেরই চেষ্টা করেছি। আমি কোনো ধরনেরই সহযোগিতা কারোর কাছ থেকেই পাইনি। যখন না পেয়েছি তারপরে আমি আর কারোর কাছ থেকে পার্সোনাল ভাবে সহযোগিতা চাই নাই, আল্লাহর উপর ভরসা করে। আর আমাদের করোনার যে পরিস্থিতি সেটার মোকাবেলাই করছি, যে আল্লাহ যেদিন মুক্তি দান করবেন হয়তো তারপর থেকে আমরা একটা আশার আলো দেখতে পারবো, এই আশা নিয়েই বসে আছি। এছাড়া কোনো সহযোগিতা কারোর কাছ থেকে পাইনি স্যার। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া বা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য উপাত্তই আসলে আমরা জানি, নিশ্চয় আপনিও জানেন ম্যাডাম। অনেক জায়গায় আপনার প্রতিষ্ঠানের যে আপনার ছাত্রছাত্রীদের নিকট থেকে যে বেতন বা বকেয়া বেতনের নামে অনেক জায়গায় অর্থ আপনার নেওয়ার অভিযোগ আছে। তো আপনার এখানে কি আপনি ছাত্রছাত্রীদের কাছ থেকে এই করোনাকালীন সময়ে কোনো প্রকার কোনো বেতন বা বকেয়া বেতন নামে এই ধরনের কোনো অর্থ আদায় করেছেন কি? স্যার, আদায় সেভাবে আমরা করতে পারিনি, করি নাই। তবে যারা সচেতন গার্জিয়ান তারা নিজের থেকে আমাদের কিছু বেতন তারা দিয়ে গেছে, যারা দিয়েছেন সেই বেতনগুলি পাওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম শিক্ষকদেরকে কিছু কিছু করে দেওয়ার জন্য। কিছু সচেতন গার্জিয়ান আছেন, তারা নিজের থেকে দিয়ে গেছেন স্যার। আচ্ছা ম্যাম, আমি আসবো আবার আপনার কাছে। আমি এই পর্যায়ে আবার আমাদের স্যারের কাছে যাব। আমাদের আরেকজন অতিথি আছেন, আমাদের ইকবাল কবির খান স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? ইকবাল কবির খান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? ম্যাম, আপনার কাছে আমি অনেক তথ্য উপাত্তই জানার আছে। নিশ্চয়ই আপনি আমাদের স্যার লাইন বিচ্ছিন্ন অবস্থায় আছেন, আপনি একা একা উত্তর দিয়েটাও অত্যন্ত, আজকে আপনাদের সাথে আমার একটি অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা বা প্রাণবন্ত আলোচনা হওয়ার কথা ছিল, যেহেতু আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একদম স্বেচ্ছাশ্রম বা নিজস্ব ব্যবস্থাপনায় আপনারা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তেমনি কোমলমতি শিক্ষার্থীদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনাদের এই অবদান, শিক্ষাক্ষেত্রে আপনাদের এই অবদান অবশ্যই শিক্ষার্থী এবং অভিভাবক এবং আমরা যারা শিক্ষার সাথে আছি, শিক্ষক হিসেবে আছি, অবশ্যই স্মরণ করব। কিন্তু ম্যাম, আপনার কাছে, আপনি যেহেতু একজন শিক্ষক, আপনি জানেন যে করোনা প্যান্ডামিকের কারণে আমাদের সরকারি পক্ষ থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু হলো। এরপরে আপনার ঘরে বসে শিখির প্রকল্পের আওতায় আপনার রেডিওতেও প্রচার শুরু হলো, কিংবা আমরা দেখেছি যে অনেক শিক্ষক
নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব উদ্যোগে, সেটা সরকারি কিংবা বেসরকারি, এটি বড় কথা নাই। শিক্ষক হিসেবে আমরা শিক্ষক, তো অনেক শিক্ষককে আমরা দেখেছি যে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা আপনার স্মার্টফোন কিনে, হোয়াইট বোর্ড কিনে, তাদের বাসা বাড়িতে একটি ছোটখাটো স্টুডিও তৈরি করে পাঠদান করে যাচ্ছেন। তো আপনি শিক্ষকদের এই যে মূল্যবোধ জায়গা থেকে যে কাজটা বা শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নিতে যে এই উদ্যোগটা, আপনি কিভাবে দেখছেন? স্যার, এটা আমি খুব ভালো মনে করছি, যারা এটা করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্যার, আমার ক্ষেত্রে পার্সোনাল ভাবে যেটা আমি বলবো, আমার এলাকাটা অনেক দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে, বেশিরভাগ সংখ্যক। তা আমি ওদের জন্য উদ্যোগ নিতে চেয়েছিলাম। প্রথমে আমার আমার মানে প্রতিষ্ঠানে, পার্সোনাল প্রতিষ্ঠানে সব ধরনের সুব্যবস্থা আছে। আমি অনলাইনে ক্লাস নিতে অবশ্যই ইচ্ছুক ছিলাম এবং পারতাম, কিন্তু এই সমন্বয় করতে পারিনি। কারণ আমার অনেকগুলো দরিদ্র গার্জিয়ান আছে, তারা অলরেডি এসে আমাকে তাদের আকুতি জানিয়েছিল যে ম্যাম, আপনারা যদি অনলাইন ক্লাস নেবেন তাহলে আমরা তো অ্যাটেন্ড করতে পারবো না, আমাদের তো অ্যান্ড্রয়েড ফোন নেই, আমাদের তো নেট ব্যবস্থা নেই, বা আমাদের সে সামর্থ্য নেই। তখন আমি এখান থেকে পিছিয়ে আসছি। কেন? যেহেতু আসলে সবাই তো আমার সন্তান, সবাইকে যদি আমি আমার সেবাটা পৌঁছে দিতে না পারি, তাহলে গুটি সংখ্যককে নিয়ে আমি এগোলে হবে না, আমাকে সবাইকে নিয়ে এগোতে হবে। এই চিন্তা করে আমি তখন ওটা সিদ্ধান্তটা চেঞ্জ করে, আমার কিছু শিক্ষক, কয়েকজন শিক্ষক অলরেডি তাদের ক্লাস অনলাইনে শুরু করেছিল। তারপরেও দেখলাম এখানে কিছু প্রবলেমও সৃষ্টি হলো স্যার। যেরকম বাচ্চারা বাসায় অ্যান্ড্রয়েড ফোনে অনলাইনে ক্লাস করার জন্য গার্জিয়ানদের উপর চাপাচাপি সৃষ্টি করতে লাগলো। এতে কিছু গার্জিয়ান এসে আমার কাছে জানালো যে ম্যাম, আমাদের পক্ষে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এমনটা করোনাকালীন সময় এমন অবস্থায় অসম্ভব, আমরা ক্লাস করতে পারবো না, আমার বাচ্চারা আমাদের উপর চাপাচাপি করছে, আপনারা প্লিজ তাদেরকে একটু বোঝান। তখন আমি বিবেচনা করে দেখলাম সত্যি তাই। কারণ আমরা যদি অনলাইনে ক্লাসের জন্য চাপাচাপি করি, ওরা বাড়িতে ওদের বাবা মায়ের উপর, অভিভাবকের উপর চাপাচাপি করবে, তাহলে এতে আসলে একটা প্রবলেম। তারপরে আমি নিজ উদ্যোগে আমি আমার লেসন প্ল্যান তৈরি করে, সাজেশন তৈরি করে, কিছু সংখ্যক টিচারকে ছোট ছোট টিম করে আমার তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি, এবং প্রতিদিনের পড়া রুটিন মাফিক আমরা দিয়ে দিয়েছি যে এতটুকু করে প্রতিদিনের তারা হোমওয়ার্ক করবে, তারা এইভাবে করে সিলেবাস কভার করবে। আমি পর্যায়ে করবো, ডে বাই ডে এই কাজটি করেছি। অনলাইনে ক্লাস আমি এই কারণে দিইনি স্যার। তবে যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো একটি উদ্যোগ অনলাইন, যেহেতু এই করোনাকালীন সময় এটা একটা খুবই ভালো একটা মাধ্যম। এই মাধ্যমে শিক্ষার আলো ছড়ানো না দেওয়ার থেকে যতটুকু দিতে পারছেন ততটুকু অনেক উপকৃত হচ্ছেন তারা। এটা খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো। ম্যাডাম, কিন্তু আপনার কাছে বিশেষ যে ব্যাপারটা জানা ছিল, আপনি বেসরকারি ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আছেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্বে, আপনি একজন সফল উদ্যোক্তাও বটে। কিন্তু যে স্বপ্ন আর সাধনা নিয়ে আপনি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে একটি কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আজকে করোনার মহামারী ছবলে যখন সেই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় বন্ধ আছে, তখন আসলে একজন উদ্যোক্তা হিসেবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি কোনো কিছু প্রত্যাশা করেন? স্যার, আমি প্রত্যাশা করি স্যার। আমি মনে করি যে আমার প্রতিষ্ঠান একা বেঁচে থাকলে হবে না, আমরা সবাই মিলে বেঁচে থাকবো। কারণ বাংলাদেশের সরকারের পাশাপাশি আমরা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলি অনেক যথেষ্ট ভূমিকা পালন করছি। কারণ এক কর্নারে দাঁড়িয়ে আমরা কিন্তু সরকারি বই পড়াচ্ছি, এবং সেই সাথে আমরা সহযোগী অনেক বই পড়াচ্ছি এবং শিক্ষার আলো ছড়াচ্ছি। সেক্ষেত্রে স্যার, আমি শুধু একাই বেঁচে থাকলে হবে না, আমার সাথে যাতে সবাই একত্রিত হয়ে আমরা এই গুরুত্বপূর্ণ শিক্ষার আলো ছড়ানোর কাজটি করতে পারি। আমি চাই সবাই যেন টিকে থাকে, এবং টিকে থাকার স্বপ্নই আমরা দেখি। আমরা তো শিক্ষার আলো ছড়াই, আমরা যাতে আরো ভালো শিক্ষা দিতে পারি, এটা আমার চাওয়া পাওয়া, এবং সবাই যাতে পারে। কিন্তু স্যার, আমার কাছে অনেক এরকম খবর আমি জেনেছি, পেপার পত্রিকা পড়েছি, বা আমার কাছে আছে যে অনেক স্কুল ভাড়া দিতে না পারার কারণে অনেকে ক্লোজ করতে বাধ্য হয়েছে স্যার। কিন্ডারগার্টেন স্কুল অনেকগুলি ইতিমধ্যে ক্লোজ হয়ে গেছে, তারা ভাড়া দিতে পারছে না, তারা স্কুল বন্ধ করে ফেলছে। আর যারা নিজস্ব মালিকানা, নিজস্ব অর্থায়নে, নিজস্ব সম্পত্তির উপরে স্কুল প্রতিষ্ঠা করেছে, তারা হয়তো শুধুমাত্র টিকে আছে। তাছাড়া সবাই মিলে যথেষ্ট কষ্টের মাধ্যমে দিনরাত করছে স্যার। কারণ এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে, খুলতে না পারছে, ততদিন পর্যন্ত আমরা খুব কষ্টের মাধ্যমে রয়েছি স্যার। সবাই খুবই পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছি। ম্যাডাম, হতাশ হবেন না, আধার কেটে আবার নিশ্চয় আলো ফিরে আসবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হবে আমাদের প্রিয় শিক্ষাঙ্গন। আপনার আমার স্বপ্ন অবশ্যই একদিন সার্থক হবে এই সোনার বাংলাদেশ। তো এই পর্যায়ে আমি আসবো আবার আপনার কাছে। আমি আরেকবার স্যারের কাছে যাব। স্যার, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আমাকে শুনতে পাচ্ছেন?
আমার মনে হয় স্যার আপনার নেটের প্রবলেমের কারণে আছে। তো ম্যাম আপনার কাছে যে বিষয়টি আমার জানার ছিল, যে সরকারি এভাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে দূরদর্শী সিদ্ধান্ত এবং আপনার এই যে কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি, আমার মনে হয় আসলে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছেন না। আর সে কারণেই আপনি দেখেন কম বেশি সকল প্রকার প্রতিষ্ঠান চললেও এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখনো বন্ধ আছে। আর সে কারণেই তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ম্যাম আপনিও দেখছেন যে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে যেমন পাঠদান প্রচার হচ্ছে, তেমনি রেডিও আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমেও আপনার ক্লাসটি প্রচার হচ্ছে। এছাড়াও আপনার এই যে ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে আমরা যারা শিক্ষক আছি বা আমাদের ভিতরে যারা গুণী শিক্ষক আছে, তারা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এবং সুন্দরভাবে সুন্দর উপস্থাপনায় শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। কিন্তু ম্যাম আমাদের দেশে তো অধিকাংশ জনগোষ্ঠী আপনার দারিদ্র সীমায় বসবাস করে এবং গ্রামে বাস করে। তো এক্ষেত্রে একটি গ্রামের যে অভিভাবকটি আপনার দিন আনে দিন খায় বা কোনোভাবে তার সংসারটি চলে, সেই অভিভাবকের বাচ্চাটিকে কি এই অনলাইন সেবার আওতায় নিয়ে আসা কি ওই অভিভাবকটির পক্ষে সম্ভব? স্যার, বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছেন, সংসদ টেলিভিশনের মাধ্যমে অনলাইনে ক্লাস দিচ্ছেন, রেডিওতে প্রচার করছেন, খুবই ভালো একটা উদ্যোগ এবং এটা সবাই নিতে পারছে স্যার। টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে এটা সবাই নিতে পারছে, কিন্তু অনলাইনের এটা আসলে স্যার, যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের পক্ষে আসলে এটা সম্ভব না স্যার। এটা সত্য, রিয়েল, যে সবার পক্ষে অনলাইন সেবাটা নেওয়া সম্ভব না। এটা সম্ভব না, এটা সত্য স্যার। কিন্তু ম্যাম আছে এখানে, তাহলে কি আমরা মানে ছাত্রছাত্রী এবং শিক্ষক, অর্থাৎ শিক্ষক ও ছাত্রছাত্রীর সমন্বয়ে কি একটি অংশগ্রহণমূলক অনলাইন পাঠদান ব্যবস্থা নিশ্চিত করতে পারছি? না স্যার, নিশ্চিত করতে পারছি না, কারণ অনলাইন সেবাটা সবাই নিতে পারছে না স্যার। আমি তো প্রথম থেকে একটাই বলছি স্যার, অনলাইন সেবাটা সবাই নিতে পারছে না। ম্যাম আপনি যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের একজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, নিশ্চয়ই আপনি অন্যান্য সংগঠন কিংবা বাংলাদেশে আরো বিভিন্ন জেলাতে যে সমস্ত সংগঠন আছে তাদের সাথে আপনার কম বেশি কথা হচ্ছে। এছাড়াও আপনি পত্র পত্রিকা, টেলিভিশন কিংবা আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই আপনি দেখে থাকবেন যে আমাদের করোনাকালীন সময়ে এই যে কিন্ডারগার্টেন স্কুলের অনেক শিক্ষকই মানবতার জীবনযাপন করছে, আপনার মানবিক জীবনযাপন, এমনকি ছেলে মেয়েদের মুখে দুই বেলা দুমুঠো ভাত দেওয়াটাও অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং আমরা এটিও অনেক সময় দেখতে পাই যে বা আমাদের আমরা শুনতে পাই যে অনেক শিক্ষকই আপনার এই শিক্ষকতা পেশার যেহেতু এখন বন্ধ আছে, তাদের সংসার চালানো তাগিদে অনেক মানবিক কাজ আপনার করছে। তো আপনার কাছে কি এ ধরনের কোনো উদাহরণ দেখতে পান আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার আশেপাশে কিংবা আপনার সংগঠনের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের আপনার শিক্ষকের কোনো শিক্ষক কি এ ধরনের মানবিক কাজের সাথে জড়িয়ে গেছেন সংসার চালানো তাগিদে? জি স্যার, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। স্যার, আমার সংগঠনের কিছু শিক্ষক এবং আমি আগে একটা বাংলাদেশের চিত্র তুলে ধরি। সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে এই অভাবে তাড়নায় পড়ে এবং টেনশনে থেকে 10 জন শিক্ষক অলরেডি স্ট্রোক, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিছু শিক্ষক অভাবে তাড়নায় পড়ে আত্মহত্যা করেছেন। আর কিছু শিক্ষক তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়েছেন। কেউ ফল বিক্রয় করছেন, কেউ স্যান্ডেল বিক্রয় করছেন, কেউ ইজি বাইক চালাচ্ছেন। আমার সংগঠনের মধ্যে আমার জানা মতে কয়েকজন শিক্ষক তারা ইজি বাইক চালাচ্ছেন তার পরিবার পরিচালনা করার জন্য অভাবের তাড়নায়, এবং ফল বিক্রি করছেন। আমার সংগঠনের মধ্যে কিছু শিক্ষক আছে এবং তারা আরো অনাসংখ্যক দু একটা ব্যবসার সাথে যুক্ত হয়েছে ছোটখাটো। তারা এই আপৎকালীন সময়টা এভাবে কাটাচ্ছেন এবং তারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এবং স্যার, কিছু শিক্ষক এত অভাবের কারণে আছে তার বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারছে না, ভাড়া দিতে পারছে না। আমার কাছে তারা খুব রিকোয়েস্ট করেছে, পার্সোনাল ভাবে তারা কর্য করতেও চেয়েছে। এরকম অনেক জায়গাতে তারা কর্য করে তাদের বিদ্যুৎ বিল, তাদের বাড়ি ভাড়া এভাবে তারা পে করছে এবং তারা খুব মানবেতর জীবনযাপন করছে স্যার।
কিন্তু ম্যাম আপনি এই যে করোনা তো আসলে সব যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমন করোনা কিন্তু শিখিয়েছে আমাদের মানবিক মূল্যবোধ, শিখিয়েছে আমাদের অনেক কিছুই। তো আপনি আপনার জায়গা থেকে কি দেখছেন যে এই করোনা আসলে আমাদের কাছ থেকে কি কি নিয়ে গেল, আর আমাদের সভ্যতার এই যাত্রায় কি কি দিয়ে গেল, আপনি কি বলবেন? স্যার আমি বলবো এই করোনা আমাদের জন্য অনেক শিক্ষা দিল, আমাদের জন্য শুধু নেতিবাচক দিক না ইতিবাচক দিকও বহন করছে। করোনার কাছ থেকে আমরা মানে দেশের জনগণ এবং সারা বিশ্বের মানুষ অনেক কিছু শিখতে পেরেছি। এখান থেকে মানুষ তার অভাবকে দেখতে শিখেছে, তার কষ্টকে বুঝতে শিখেছে, তার দায়িত্বকে বুঝতে শিখেছে এবং অনেক কিছুকে অনুধাবন করতে শিখেছে। স্যার করোনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি স্যার। স্যার এর সাথে আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের মধ্যে প্রায় বিশেষ কিন্ডারগার্টেন স্কুলের কথা বলি, 40,000-এরও বেশি কিন্ডারগার্টেন স্কুল আছে এবং সেই সাথে 8 লক্ষেরও বেশি শিক্ষক কর্মচারী আছে এবং সেই সাথে আপনার 1 কোটিরও বেশি শিক্ষার্থী আছে। আর এবং তা বাদ দিলে আমার দেশের সকল জনগণ এবং সারা বিশ্বের সকল জনগণ এই করোনার কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করছে স্যার। আমরা এই অভাবের সময়, এই আপৎকালীন সময়ে ভালো মন্দ সব ধরনেরই শিক্ষা অর্জন করছি স্যার। সবাই করতে পারছে বলে আমার বিশ্বাস, যে কোন থেকে আছে। জি ম্যাম, আসলে প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ এপিট ওপিট দুইটা সাইডই থাকে। তো করোনা যেমন আমাদের অনেক বাস্তবতা দেখিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে। তবে করোনা যে মানবিক মূল্যবোধ বা মানবিকতার জায়গাটা, অর্থাৎ মানবিকতার যে বাস্তবতাটা আমাদের দেখিয়েছে, করোনা আমাদের শিখিয়েছে এই পৃথিবীতে কেউ কারো নাই, জীবন নিজের বেঁচে থাকলে নিজেকে নিজের মতো লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। জি জি, নিজেকে নিজের মতো লড়াই করতে হবে এবং সংগ্রাম করতে হবে। এবং স্বাস্থ্যবিধি ম্যাডাম, আজকে অনেকেই দেখি যে আপনার সরকারি নির্দেশনা বা স্বাস্থ্যবিধি থাকা সত্ত্বেও অনেকে মাস্ক পরতে আগ্রহী হয় না। কিন্তু ম্যাম এই যে মাস্ক তো শুধু করোনার জন্যই না, মাস্কটা ব্যবহার করলে তো আপনার রাস্তাঘাটে চলাচল করতে আপনার অনেক ক্ষেত্রে আমাদের শারীরিকভাবে উপকারী হয়। তাহলে এই যে যারা আসলে এই নির্দেশনাটি মানছেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার আমি এটার ঘোর বিরোধী। স্যার আপনি একটা ভালো প্রশ্নে চলে আসলেন, এবার আমি কিছু কথা বলি। আমি করোনা যখন শুরু হলো 17 আগস্ট মার্চের থেকে স্কুল বন্ধ হয়ে গেল, ঠিক এপ্রিলে যে আমার কাছে মনে হলো যে মানুষকে প্রথম ব্যবহার করতে হবে মাস্ক, আমি নিজ উদ্যোগে আমার প্রতিষ্ঠান থেকে 200 মাস্ক আমি আমার নিজ এলাকার মধ্যে বিতরণ করেছি। এই করোনাকালীন মহামারীর সময় কিন্তু আমি নিজে কয়েকজন স্টুডেন্টকে সাথে করে নিয়ে, আমার শিক্ষকদের নিয়ে আমি কিন্তু বিতরণ করেছি 200 মাস্ক। এবং আমি মাস্ক পরার একদম পক্ষে, কারণ এই মাস্ক পরা শুধু নিজেকে সুরক্ষিত রাখবে না, আরো অনেক জনকে সুরক্ষিত রাখে। মাস্ক পরা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে স্যার। মাস্ক থেকে যেন কেউ বিরত থাকে না। এখনো আমরা অনেকে কমে গেছে মনে করে অনেকে পরে না, এটা আমি খুব খারাপ মনে করি, এটাকে আমি সাপোর্ট করি না। আমি চাই সবাই মাস্ক পরে থাকুক, কারণ সেটা নিজের জন্য সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা, এটা আমি মনে করি স্যার। জি ম্যাম, অনেক ধন্যবাদ। আসলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত জরুরি। আপনার করোনা কোনো নারী পুরুষ হিন্দু মুসলিম করোনা কিন্তু কোনো কিছুই চেনে না। আসলে করোনার হাত থেকে আমাদেরকে বাঁচার জন্য এবং আমাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য, বিশেষ করে আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আমি সমাজকে রক্ষা করতে পারলে আমার দেশ রক্ষা পাবে। তাই আমাদের ব্যক্তি পর্যায়ে সবাই যার যার অবস্থান থেকে নিজে স্বাস্থ্যবিধি মানবো এবং অপরকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহ প্রদান করব। তো আমি আসবো ম্যাম আপনার কাছে, আমি একটু স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। আমাদের স্যার চেষ্টা করছেন, কিন্তু আপনার নেটের কারণে হয়তো আপনার ঠিক মতন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন না। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মারুফ ভাই, শুনতে পাচ্ছি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি স্যার। স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আপনার কাছে আমার একটি বিশেষ বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যে স্যার আপনি আসলে দুঃখিত যে আপনার নেটের প্রবলেমের কারণে আপনি হয়তো চেষ্টা সত্ত্বেও আপনি আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে পারছেন না, তারপর আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার কাছে স্যার যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনার সংগঠনের পক্ষ হতে স্থানীয় কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি একজন সংগঠনের সভাপতি হিসেবে আপনার নিজের প্রতিষ্ঠানের সহকর্মী, আপনার প্রতিষ্ঠান
কিংবা আপনার সংগঠনের সাথে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের সাথে কি আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে এই যে কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য কোনো প্রণোদনা কিংবা সাহায্য সহযোগিতা কিংবা বেসরকারি পর্যায়ে কারো কাছে কি কোনো সাহায্য সহযোগিতা বা কোনো প্রকার প্রণোদনা পাওয়ার জন্য কি আপনি চেষ্টা করেছেন স্যার? ধন্যবাদ মারুফ ভাই। একটু আগে জুলেখা ম্যাডাম এ বিষয়ে একটু কথা বলতে, আমি সেই কথার সাথে যুক্ত যে আমরা আমাদের যশোর জেলার সংগঠনে এবং একই দিনে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 22/4/2020 আমরা একই সাথে একটা স্মারকলিপি জেলা পরিষদে, তারপর শিক্ষা পরিষদ, তারপর উপজেলা পরিষদ এবং আমাদের মেয়র মহোদয়ের কাছে আমরা প্রদান করি। তারপরে যে আবার আমরা পরের মাসে তারিখটা ঠিক মনে নাই, পরের মাসে আমরা একইভাবে আবার এডিসি ম্যাডাম এবং ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলি যে আমাদের প্রণোদনার দরকার নাই, আমাদের সাহায্যের দরকার নাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য। মারুফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আপনি বলেন। জি শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন স্যার। আমরা আমাদের ছিল না, ছেলেদের শিক্ষাগুলো বাঁচানোর জন্য, এখন টিকিয়ে রাখাই হচ্ছে বিষয় এখানে। তো আমরা চাইছিলাম যে নামে মাত্র একটা ইন্টারেস্ট দিয়ে গভর্নমেন্ট যদি আমাদের লোন দিত, ব্যাংক লোন দিত, তাহলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারতো। আমাদের দেখা যাচ্ছে যে ম্যাডাম একটু আগে বললেন যে বাংলাদেশে 40,000 কিন্ডারগার্টেন স্কুল আছে। ইতিমধ্যে আমরা পত্র পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম যে প্রায় কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে। তারপরেও যেগুলো আছে সেগুলো যদি বাঁচানো যায়, সেক্ষেত্রে আমরা কিছু ব্যাংক ঋণের জন্য আমরা আবেদন করি বা আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু তার এখনো কোনো উত্তর পাইনি। তবে আমাদের প্রণোদনার দরকার নেই, আমরা প্রণোদনা নিয়ে আর কিছু করা যাবে না, টিকে যাবে না। প্রণোদনা দিলে হয়তো সাময়িক কিছু সুবিধা হবে, তো টিচাররা কিছু বেতন পাইলো, লামসাম কিছু বেতন পাইলো, কিন্তু প্রতিষ্ঠান তো টিকানোর জন্য আমাদের ব্যাংক ঋণের পরিবর্তে কিছু নাই। কিন্তু স্যার আমি আপনার কাছে তাহলে জানতে চাইতেই পারি যে আসলে করোনার এই প্রাককাল, এক সময় করোনার এই সবল আপনার সব সময় থাকবে না, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা এক সময় এই করোনার হাত থেকে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন দান করবেন। কিন্তু করোনা পরবর্তী সময়ে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য, কারণ সমস্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা বা যারা এটা পরিচালনা করেন সবার আর্থিক অবস্থাও নিশ্চয়ই সমান না। তাছাড়া এই দীর্ঘ সময় আপনার মানে এই যে ইনভেস্টের জায়গা থেকে আসলে কোনো প্রকার আউটপুটও তাদের কাছে নাই। তো করোনা পরবর্তী সময়ে আসলে আপনি কি কি ধরনের পদক্ষেপগুলো সরকারি বা বেসরকারি পর্যায় থেকে কিংবা আপনার এই সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছ থেকে আপনি প্রত্যাশা করেন, যেগুলো করলে ওই এলাকার ওই স্থানীয় পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আবারও ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত হয়ে উঠতো আর কি? ধন্যবাদ মারুফ ভাই। বিষয়টা হচ্ছে যে আপনার ধরনের পড়তেই পারে যে আমরা বিভিন্ন সুদীজন, বিত্তবান, বড় শিল্পপতি বলা যায় ভাই, যে আমরা তাদের কাছে যাব। আসলে একটা কথা কি, যে সরকার যখন যে চাল ডাল দিল, তখন আমরা ঘরে বসে আছি, আমরা কারোর কাছে যাইতেই পারি না। তো আমাদের কথা কে শোনে? আমরা কোন শিল্পপতির কাছে যাব, কার কাছে যাব? আমরা চিনি
আমরা চিনি প্রশাসনের কিছু কর্মকর্তা চিনি, আমরা ওনাদের কাছে গেছি, ওনাদের সাথে আমরা বারবার যোগাযোগ করছি, সেখানে স্মারকলিপি প্রদান করছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা এখনো কোনো কিছুই প্রত্যাশার কথা প্রত্যাশা তো এই আমাদের সরকারের কাছে প্রত্যাশা নাই, হচ্ছে যে থাকবে না, ঠিক আছে বললেন পর নিয়ে যাবে, কিন্তু এরপরে যে যারা আমরা কিভাবে টিকবো বা আমরা কিভাবে পরিচালনা করব, তার উত্তর হচ্ছে যে যার বাড়িতে জমি আছে, যার অর্থনৈতিক অবস্থা ভালো, যেসব প্রতিষ্ঠান প্রধানের, তিনারাই যে থাকবে। তাছাড়া আমার মনে হয় না যে এইভাবে যদি আরো 2-4 মাস চলে তাহলে কোনো কিন্ডারগার্টেন বাংলাদেশে টিকে থাকবে কিনা খুব সন্দেহ। কিন্তু স্যার আপনার এই প্রতিষ্ঠানগুলো তো টিকিয়ে রাখা, এখানে সবচেয়ে বড় একটা বিষয় আছে যে আমাদের যারা প্যারেন্টস আছে, অভিভাবকরা আছে, ওনারা যদি আমাদেরকে বেতন দিত তাহলে হ্যাঁ বলেন স্যার। আমি আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তো আপনার প্রাথমিক শিক্ষায় বা আপনার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও আছে যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত আছে, তো এই বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যাও তো কম নাই, এবং এটি এখানে যে ছাত্রছাত্রী আছে তার টোটাল পার্সেন্টেজের একটি বড় অংশই বলা যায়। কিন্তু যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনার একটি অগ্রণী ভূমিকা পালন করছে, কোমলমতি শিক্ষার্থীদের আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করছেন, গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করছেন এবং যুগের সাথে তাল মিলিয়ে তাদেরকে গড়ে তুলছেন। তো এই প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য আসলে সংগঠনের নেতা হিসেবে বা আপনি একজন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, কিংবা আমি যদি বলি আপনি একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে, আপনি আসলে সরকারের কাছে কি কি এই ধরনের সহযোগিতা চান, বা আসলে সরকারের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে করোনা পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানগুলো ভাঙনের হাত থেকে পুনর্বাসন করা সম্ভব হতো? ধন্যবাদ মারুফ ভাই। আমি আপনি ঠিকই যথার্থই বলছেন, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের এই কোমলমতি স্টুডেন্টদের আমরা 35% বাচ্চাদেরকে আমরা দেখভাল করি। এটা আপনার জানা আছে কিনা জানেন, 35% বাচ্চা গার্ডেনে পড়াশুনো করে এবং যথেষ্ট ভালো পড়াশুনো করে এবং তারাই আজকে ভালো ভালো জায়গায় যাইতে পারে। এখন আমার প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা মনে হয় মানে অনেক, সেটা হচ্ছে যে আজকে আমরা যে ফাইভির বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষা দিতে পারি অথবা সমাপনী পরীক্ষা দিতে পারছি, অথবা বাংলাদেশের যে সরকারি বই সেটাও কিন্তু আমরা সেখানে পেয়েছি। আমরা সাল থেকে এই বই পেয়েছি 2011 সালের একটা নীতিমালা থেকে সরকার চাইছে যে সব স্কুলকে অন্তর্ভুক্ত করবে, নিবন্ধনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করবে, সেটাও কিন্তু আমরা এই সরকারের মাধ্যমে আমরা এটা পেয়েছি। এখন আমরা আমাদের মনে হয় যে গভর্নমেন্ট যদি আমাদেরকে মানে ব্যাংক থেকে কিছু লোন দিত তাহলে আমাদের স্কুলগুলো আমরা ব্যাক করাতে পারতাম। নিশ্চয় আপনার আশাকাঙ্ক্ষা কোনো না কোনো ভাবে একসময় স্বপ্ন নয় বাস্তবতায় রূপ নিবে এবং আপনার কথাটি কোনো না কোনো ভাবে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে পৌঁছে যাবে। নিশ্চয় তারা বিষয়টি ভেবে দেখবেন এবং মানবিক শিক্ষকদের জন্য শুধু মানবিক দিক নাই, শিক্ষার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার এই বিশাল প্ল্যাটফর্ম টিকে রাখার জন্য নিশ্চয় তারা সচেষ্ট হবেন। আমি স্যার আসবো আপনার কাছে। তো এই পর্যায়ে আমি আবার একটু ম্যামের কাছে যাব। ম্যাম, আপনি জানেন যে আপনাদের সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আপনি তো এও জানেন যে সরকারি পরিপত্র অনুযায়ী
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার এই মাসের পুরোটা সময় জুড়েই বন্ধ আছে, অথচ আপনাদের এই আপনাদের মতনই সংগঠন বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় আছে, নিশ্চয় আপনারাও চাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুতই খুলে দেওয়া হোক। আবার আপনি এও জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করোনা পরবর্তী সময়ে স্কুল খোলার প্রস্তুতি হিসেবে স্কুলগুলোতে কিছু প্রস্তুতি নিতে বলেছে, যার মূল বিষয়টা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন বিষয়। তো আপনি একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে স্কুল খুলে দেওয়া প্রয়োজন? আর যদি স্কুলটি খুলে দেওয়া প্রয়োজনই মনে করেন, তাহলে কেন আসলে আপনি মনে করছেন স্কুল খুলে দেওয়া প্রয়োজন? স্যার আপনাকে ধন্যবাদ। আমি বলি কিছু কথা, সেটা হচ্ছে যে স্যার করোনাকালীন আপৎকালীন সময়টা অনেক মাস পেরিয়ে গেল, এক্ষেত্রে ক্ষতি অনেক হলো, স্টুডেন্টদের লেখাপড়া অনেক ক্ষতি হলো, দূরত্ব বজায় থাকলো প্রতিষ্ঠান থেকে তাদের আমাদের। এখন স্যার এই প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশের সব কিছু খুলে দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসা খুলে গেছে, ওদিকে ও লেভেল এ লেভেলের পরীক্ষা দেওয়ার অনুমতি হয়েছে। যাই হোক স্যার, এটা আমি বলতে চাই যেহেতু অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কালেকশন করতে পারে না, বেতন আদায় করতে পারে না, যার কারণে তারা ভাড়া দিতে না পারার কারণে প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে। যেহেতু সরকারি প্রতিষ্ঠানের সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা বেসরকারি ভাবে যে উদ্যোগগুলি নেই বা যে কাজটি করছি, শিক্ষার আলো ছড়াচ্ছি, প্রতিষ্ঠান পরিচালনা করছি, তো যদি আমার এটাই অনুরোধ যে যদি এই যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে আসছে স্যার, বার্ষিক পরীক্ষাটা যদি নেওয়ার একটা ব্যবস্থা করা যেত তাহলে বাচ্চাগুলি নতুন করে পরীক্ষা অ্যাটেন্ড হতে পারতো। স্বাস্থ্যবিধি মেনে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলি তাদেরকে যদি সেভাবে মেনে আমরা পরিচালনা করি, দায়িত্ব নেই, তাহলে প্রতিষ্ঠান যদি খুলে দেওয়া হয়, পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের কিছু বেতন আদায় হতো, কালেকশন হতো এবং পরীক্ষাটা দিয়ে তারা নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেত এবং সেই কালেকশনের অর্থ দিয়ে আমরা শিক্ষকদের চাহিদা মেটাতে পারতাম এবং যারা ভাড়া সংক্রান্ত সমস্যা ভুগছেন তারা কিছুটা রেহাই পেতেন এবং প্রতিষ্ঠানগুলো টিকে থাকতো স্যার। আর আমার সভাপতি স্যার ইকবাল স্যার যেটা বললেন যে আমাদের কিছু অল্প সুদে যদি লোন প্রদান করা হতো তাহলে আমরা অনেক প্রতিষ্ঠান বেঁচে যেতে পারতাম এবং আমরা আমাদের কাজটি আবার সুন্দর করে পরিচালনা শুরু করতে পারতাম স্যার। যদি প্রতিষ্ঠানটা সরকার যদি অনুমতি দিত পরীক্ষা নেওয়ার বার্ষিক, আমরা আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলিতে এক একটি রুমের সিট ক্যাপাবিলিটি 23 থেকে সর্বোচ্চ 30টা, তাহলে সেক্ষেত্রে আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা এই প্রতিষ্ঠান যদি চালনা করতে পারতাম, খুলে দিতে পারতাম, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত স্যার। আমি তাই মনে করি যে বর্তমান করোনাকালীন সময়ে আপনি তো নিশ্চয় জানেন যে বিভিন্ন মাধ্যমে, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে শীতকালীন সময়ে আপনার করোনার একটি বড় ধাক্কা আসতে পারে। আবার বিশেষজ্ঞদের কাছ থেকেও এমন অনেক তথ্য উপাত্ত আপনারা শুনছেন, কিন্তু যেখানে সম্ভাবনা আছে একটি, এই যে শীতকালীন সময় করোনার আরেকটি ধাক্কা লাগতে পারে। তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আপনার খুলেই দেয়া হলো, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হলেও তো করোনাকালীন যে অবস্থা বিরাজ করছে, তো তাতে তো আপনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা প্রয়োজন। কিন্তু আপনি কি মনে করেন যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার এই স্বাস্থ্যবিধি সরকারি যে নির্দেশনা আছে বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে একটি নির্দেশনা জারি করেছেন আপনার করোনার পরবর্তী সময়ে স্কুল খোলার জন্য প্রস্তুতি হিসেবে, তো সেই বিষয়গুলো যথাযথভাবে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো মেনে চলতে পারবে? স্যার আমি মনে করি অবশ্যই পারবে, যেহেতু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলি আমরা বরাবরই স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা এখন আরো করোনাকালীন সময় আমাদের এটার উপরে আরো বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমরা স্যার পারবো, অনেকে অবশ্যই পারবে স্যার, এটা না পারার কোনো কিছু নেই স্যার, কারণ যেহেতু এটা একটা মহামারী, এটা একটা মারাত্মক একটা ব্যাধি, এটা থেকে আরেকজন সংক্রমিত হয়, সে কারণে আমরা অবশ্যই সচেতনতা অনেক বাড়িয়ে দিব এবং এক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমরা সরকারের যে নীতিমালা অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব, অবশ্যই সেটা আমরা পালন করব স্যার, চেষ্টা করব এবং সার্বক্ষণিক সেটা তদারকি করার চেষ্টা করব স্যার, এবং এটা সবসময় আমরা চেষ্টা করব স্যার। ম্যাডাম আমি একটু বিশেষভাবে তাহলে জানতেই চাই যে যদি স্কুলটি যদি আপনার খুলে দেওয়া হয় তাহলে আপনার কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির জন্য আপনি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিশ্চয়ই আপনার চিন্তা পরিকল্পনা আছে। তো আমি নিজে যেমন আপনার কাছ থেকে একটু শুনতে আগ্রহ পোষণ করছি, তেমন আমাদের দর্শকদের জন্য আমি আসলে জানতেই চাই যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় তো করোনাকালীন
করোনার হাত থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থী কিংবা আমাদের শিক্ষক কিংবা আমাদের টোটাল পরিবেশকে রক্ষার জন্য আপনি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভেবে রেখেছেন বা আপনি ভাবছেন? স্যার, আমি ভেবে রেখেছি যে আমার ছাত্ররা যখনই প্রতিষ্ঠানে প্রবেশ করবে ওখানে সাবান থাকবে, হাত ধৌত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার থাকবে, তারা রুমে প্রবেশ করবে মাস্ক পরিহিত অবস্থায়, অবশ্যই তারা মাস্ক পরবে এবং তারা ক্লাসের মধ্যে দূরত্ব বজায় রেখে তাদেরকে বসানো হবে এবং কিছুক্ষণ পরে পরে শিক্ষক থাকবে, তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, তারা ব্যবহার করবে এবং দূরত্ব বজায় রেখে তারা বসবে এবং সকল ধরনের আমরা যে স্বাস্থ্যবিধি আছে আমরা অবশ্যই সেটা মেনে চলবো। এইভাবে আমার প্রস্তুতি নিয়ে আছে স্যার। যদি খুলে দেন সরকার তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে আমি এই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান পরিচালনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত স্কুল চলাকালীন সময়ে। সেভাবে প্রস্তুতি নিয়েছি আমি স্যার। প্রত্যেক কথা শুনতে পাচ্ছে না স্যার, কথা শুনতে পাচ্ছি না স্যার। ম্যাম, নিশ্চয়ই আপনি গুরুত্বের সাথে স্বাস্থ্যবিধি এবং আমাদের সরকারি দেওয়া সমস্ত নির্দেশনা মেনে চলবেন এবং গুরুত্ব দিবেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে। এছাড়াও আপনার টোটাল পরিবেশটাকে রক্ষার জন্য অবশ্যই আপনি স্বাস্থ্যবিধির প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বের সাথে আপনি উপলব্ধি করবেন এবং তা মানার চেষ্টা করবেন। তো আমি আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমি একটু স্যারের কাছে যাব। স্যার, আপনি একটি বেসরকারি এই সংগঠনের প্ল্যাটফর্মের সভাপতি দায়িত্ব পালন করছেন যশোরে। তো নিশ্চয় আপনি অন্যান্য জেলাতেও আপনার কম বেশি কথা হয়। তো স্যার, আপনার কাছে আসলে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য উপাত্তগুলো আসে তাতে আপনি এই যে সমস্ত উদ্যোক্তা আছেন আমাদের এই যে বেসরকারি শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে যারা এই কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রতিষ্ঠা করেছেন, তারা আসলে আপনার সাথে কি ধরনের অনুভূতি প্রকাশ করে? ধন্যবাদ মারুফ ভাই। সেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে বাইরের থেকে যে বিভিন্ন আমার কাছে 4-5টা ডিস্ট্রিক্টের খবর আছে, তা আলোচনা প্রতিষ্ঠানটা এখন টিকাই রাখা। এখন আমার যদি একটু বলতো যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমাদের স্কুলে ওই বেতনগুলো দিত তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলো টিকাইতে পারতাম। আমাদের সামনে খালি একটাই প্রতিষ্ঠান টিকাই রাখা, যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো অনেকে দেখা যায় 10-12 বছর, 15 বছর, 20 বছর অনেকেরই বয়স আছে, পুরাতন স্কুল, কিন্তু কোন স্কুলে এই করোনা কালে এখনো টিকতেছে না। তাদের একটাই কথা যে যদি অভিভাবকরা কিঞ্চিত পরিমাণ যতটুকু যার সামর্থ্য যতটুকু আছে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ার আছে তারা তো দিতেই পারবেন, আর যারা অন্য ব্যবসা বাণিজ্য যদি কিঞ্চিত পরিমাণ দেয় তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো টিকতে পারতো। আবার আমাদের টিচারদের বা আমাদের মানে যত কর্মচারী আছে তাদেরকেও আমরা কিছু কিছু দিতে পারতাম। পাশাপাশি যদি ওই একটু লোনের ব্যবস্থা হতো, যদি গভর্নমেন্ট একটু লোনের ব্যবস্থা করতো, এই দুটো জিনিস যদি আমাদের কাছে সামনে এসে দাঁড়াতো তাহলে আমাদের প্রতিষ্ঠানটা দাঁড় করানো যেত। আমার এই কথাটা হচ্ছে আমাদের ঢাকা মহাসচিব যিনি আছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মিজানুর সাহেব, উনিও 27টা সংগঠন নিয়ে কয়েকদিন আগে একটা মিটিং কথা, যে আমাদের যদি অভিভাবকরা দিত, বেতন দিত, আর যদি প্রতিষ্ঠানটা টিকাতে হচ্ছে দুঃখিত স্যার, স্যারের সংযোগটি আবারও মনে হয় ত্রুটি দেখা দিয়েছে।
তো ম্যাম আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ আপনার সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আর গুরুত্বপূর্ণ ও দিকগুলো নিশ্চয় আপনি আরো তুলে ধরবেন, ফুটিয়ে তুলবেন। আপনি একজন গুণী শিক্ষক, একজন সফল উদ্যোক্তা এবং একজন মাও। ম্যাম আসলে আমরা তো জানি যে হচ্ছে একজন নারীর সংসারে অনেক দায়িত্ব পালন করতে হয়। তো সংসারের একটি সংসার সামলিয়ে আবার একটি প্রতিষ্ঠান আপনি দেখাশুনো করেন, শুধু দেখাশুনো নয়, প্রতিষ্ঠানটি পরিচালনা করেন, এছাড়াও আবার একটি সংগঠনের দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব পালন করছেন। তো এত কিছু আসলে কিভাবে সম্ভব? স্যার একটা কথা আছে যে রাখতে জানে সে চুল বাঁধতেও জানে। আসলে ইচ্ছা থাকলে স্যার সবচেয়ে ইচ্ছা শক্তি বড় শক্তি। যদি ইচ্ছা শক্তি থাকে কারো প্রবল তাহলে সবটি সম্ভব স্যার। আর আমার তো খুব ইচ্ছা হয় যে দেশের জন্য কিছু করতে। আমি তো আমার দুটো সন্তান, এই দুটো সন্তানকে এই শিক্ষা দিয়ে বড় করছি যে দেশের জন্য কিছু করতে হবে। তারা নিঃস্বার্থ দেখবে শুধু সেটা না, আমার কথা হলো দেশের জন্য আমার যতটুকু সাধ এবং সাধ্য আছে আমি চেষ্টা করব। কারণ আমার যে শিক্ষার আলোটুকু আমার ভিতরে অর্জন ছিল সেটা আমি আমার শিক্ষা খাতে আমি বিনিয়োগ করেছি। আমার নিজস্ব অর্থায়নে আমার হাজব্যান্ডের ইনকাম সোর্সের উপর নির্ভর করে আমি আমার এই প্রতিষ্ঠানটা চালু করেছি। তারপরে আমি সংগঠনের সাথে যুক্ত হয়েছি এবং সংগঠনের সকল শিক্ষকরাই সবাই আমরা নিবেদিত প্রাণ শিক্ষার আলো ছড়ানোর জন্য। বাংলাদেশ সরকারের পাশাপাশি আমরা দেশের ভালো কাজটির সাথে যুক্ত থাকতে চাই এবং সুন্দরভাবে করতে চাই। কিন্তু এই করোনার একদিন যে আমাদের এই চলার পথটি কোনো একটি মহামারী এসে থামিয়ে দেবে এটা আমাদের ভাবনার বাইরে ছিল। এর পরবর্তীতে আমাদের শিক্ষা এটাও হলো যে আগামী দিনের জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে, যাতে আমরা আরো এর থেকে বড় কোনো বিপর্যয় আমাদের সামনে আসলে আমরা যেন মোকাবেলা করতে পারি। সেজন্য এর পরবর্তীতে আমাদের সচেতনতা আরো বেশি থাকবে, কারণ এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তবে এর পরবর্তীতে আরো উদ্যোগী হব এবং আমার সংগঠনের সাথে যে সমস্ত স্কুলগুলি যুক্ত আছে তারা যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে যাদেরকে আমি পেয়ে যাব, যারা হারিয়ে গেছে, চেষ্টা করব তারা যেন আবার ফিরে আমাদের মাঝে আসতে পারে। আমরা অবশ্যই শিক্ষার আলো ছড়াবো এবং যতক্ষণ পর্যন্ত এই আপৎকালীন সময় আছে আমরা লড়াই সংগ্রাম করে টিকে থাকবো ইনশাল্লাহ এবং চালিয়ে যাব আমাদের কার্যক্রম। কিন্তু ম্যাডাম আপনার কাছে আমার আরেকটি জিনিস একটু বিশেষ ভাবে জানার ছিল যে আসলে আপনি একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা, প্রতিষ্ঠান প্রধান হিসেবে আছেন। তো বাংলাদেশের এই করোনা মহামারীর ছবলে আপনার মতন অনেক উদ্যোক্তাই এখন নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। অনেকের দীর্ঘ বিশেষ করে এই যে করোনাকালীন সময়ের ভাড়াও পকে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই ভাড়া জমিতে কিংবা ভাড়া বাসায় পরিচালিত হয়। আমরা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় মিডিয়া বা আপনার নিউজ পোর্টাল কিংবা টেলিভিশন স্টলে দেখেছিলাম যে অনেক প্রতিষ্ঠান বিক্রির জন্য আপনার বিজ্ঞাপন দিয়েছে। তো ম্যাম আসলে এটি ভাবাই যায় না যে করোনা আসলে কত কিছু আমাদেরকে দেখাবে। আপনি একটা জিনিস নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ম্যাম দোকান বিক্রি হয় শুনেছি, গাড়ি বিক্রি হয় শুনেছি, বাড়ি বিক্রি হয় কিন্তু শুনেছি, কিন্তু এই যে স্কুলের বিজ্ঞাপনগুলো যখন আপনার দেখি, স্কুল বিক্রির বিজ্ঞাপন, তখন হৃদয়টা যেন একজন শিক্ষিত মানুষ হিসেবে বা একজন শিক্ষক হিসেবে আসলে নিজে কন্ট্রোল করার মতন ভাষা আসলে হারিয়ে ফেলি যে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ কখন কোন পর্যায়ে বিক্রি করে বলে আপনি মনে করেন? স্যার এই কথা বলতে গিয়ে আমার কণ্ঠ ভিজেই আসছে, আমার খুব কষ্ট লাগে। আমি যখন জানতে পারি যে কোনো স্কুল চলতে না পেরে তার বিক্রয় করে দিতে প্রস্তুতি নিয়েছে বা বিক্রয় করবে, আমার হৃদয় খুব কাঁদে। কারণ তারা তো ভালো কাজটির সাথে যুক্ত ছিল। তাদেরকে যদি একটু সহযোগিতা করা যেত, কোনো সুযোগ করে দেওয়া হতো, তাহলে তারাও টিকে থাকতো। সর্বোপরি যখন তারা আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না, বাধ্য হয়ে তারা কিন্তু ধরে গেছে অনেক হাজার হাজার স্কুল প্রতিষ্ঠান, এর মধ্যে বেসরকারি ধরে গেছে। স্যার তাদের জন্য আমার হৃদয়ের কোণ থেকে খুব কষ্ট প্রকাশ। এছাড়া আমি তাদের জন্য কিছু করতে পারি নাই। যদি আল্লাহ আমার সামর্থ্য দিত হয়তো তাদের পাশে দাঁড়াতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো আমরা করতে পারছি না। বরং আমাদের সংগঠনের সাথে আরো যারা যুক্ত আছে তারা যেন টিকে থাকতে পারে, তার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি ছাড়া আমি বিশেষভাবে এবং আমাদের সংগঠনের সাথে আরো যারা যুক্ত আছেন আমরা ট্রাই করেছি, এর আগে ট্রাই করে স্যার তো বললেন কিছুক্ষণ আগে। তো যেহেতু আমরা কোনো রকম সহযোগিতা বা কোনো কিছু পাইনি, এখন নিজেদের উদ্যোগে এখন আমাদের চাওয়া যে স্কুলগুলো যদি খুলে যেত, তাহলে অভিভাবকরা আমাদের যদি বেতনগুলি পরিশোধ করতো, তাহলে কিছুটা বেঁচে উঠতে পারতাম। এটা হলো এখনকার বড় চাওয়া স্যার।
এখনকার বড় চাওয়া যে প্রতিষ্ঠান খুলে গেলেও মনে হয় আমরা কিছুটা বাঁচার আলো বা বাঁচার স্বপ্নটা দেখতে পারতাম স্যার। এটা এখন বড় চাওয়া আমাদের চ্যালেঞ্জ এখন। ম্যাডাম অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা একদিন পূরণ হবে, আপনি হতাশ হবেন না, কারণ উদ্যোক্তাদের হতাশ হতে নেই। আপনারা হতাশ হলে আপনার কাছে যারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে সেই মানুষগুলোর আসলে দাঁড়ানোর জায়গা থাকবে না। একজন শিক্ষক হিসেবে আমি সেই প্রত্যাশা রাখি। তো আমি আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে স্যারের কাছে একদমই শেষ প্রশ্ন। স্যার, আপনি এই যে করোনাকালীন অবস্থায় যে বিপর্যয়ের মুখে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্ন হিসেবে আপনি জানেন যে শিক্ষাক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুই করছেন, হয়তো আপনি পাচ্ছেন না, আমি পাচ্ছি না, কিন্তু আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ল্যাপটপ বিতরণ করছে, আপনার শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে, আপনার প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের আওতায় এসেছে, আপনার প্রত্যেক প্রতিষ্ঠানে আপনার প্রত্যেক শিক্ষকের আইসিটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনার আইসিটি বিষয় এবং আইসিটি টিচারই আলাদা করা আছে। প্রাথমিক শিক্ষা আপনি দেখেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপনার মাল্টিমিডিয়া সিস্টেম করা হয়েছে, প্রজেক্টর দেওয়া হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে। তো আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই সমস্ত শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বইগুলো বিতরণ করে। তো শিক্ষাক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক কিছু করছেন। তো এই পর্যায়ে আপনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে বেসরকারি প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা, প্রতিষ্ঠান প্রধান এবং একজন সংগঠনের নেতা হিসেবে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওর পক্ষ থেকে আপনি কি প্রত্যাশা করেন, যা বাস্তবায়ন হলে হয়তো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনার করোনা পরবর্তী কালীন সময়ে ঘুরে দাঁড়াতে পারত, শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো? ধন্যবাদ মারুফ ভাই। আসলে আপনি যা বলছেন ঠিকই বলেছেন যে প্রাইমারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য নিবেদিত প্রাণ। এক কথায় বলা যায় উনি নিবেদিত প্রাণ। ইভেন উনি শিক্ষার জন্য যেখানে যা দরকার প্রাইমারি থেকে কলেজ যা দরকার, মাল্টিমিডিয়াম বা আপনি বললেন আইসিটি, ওনার এই তো আমরা যে বরাবরই পড়াশোনার ব্যাপারটাই সবসময় থাকে এবং তারা অনেক ভালো করে এই কিন্ডারগার্টেন স্কুলগুলো। কিন্তু আজকে আমাদের করোনা কারোর কাম্য ছিল না, করোনা হঠাৎ করে আসে সবকিছুই শেষ করে দিল। করোনা পরবর্তীতে আমাদেরও মাল্টিমিডিয়া হবে, আমাদেরও অনলাইন হবে, আমাদের এই সমস্ত সিস্টেমগুলো থাকবে, কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের অনুদান চলে না। আমরা নিজেরাও এই ব্যাপারে খুব মানে খেয়াল রাখি যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে কিছু নিব না, বা আমরা গভর্নমেন্টের কাছে নিব না, গভর্নমেন্টের ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা এই পাঠদানগুলো দিয়ে থাকি। এবং এখানে সরকারের নীতি নির্ধারকরা আমাদেরকে এগুলো দেখভাল করেন। আমরা ডিআর জমা দিই, আমরা শিশু জরিপ জমা দিই, আমার কিছু আমরা করি, শুধু সরকারের কাছ থেকে কোনো আপনি যেটা বলছেন যে সহজ শর্তে একটু লোনের ব্যবস্থা করে দিই। আমরা লোনটা হলে আমাদের প্রতিষ্ঠান দ্বারা পারবো। আমরা স্বাস্থ্যবিধি মেনে সরকারের যত প্রকারের আছে এটা আমি আমার নিজের থেকে বলতে পারি, স্বাস্থ্য মেনে আমরা এই স্বাস্থ্যবিধি মানবো। করোনা এটা দীর্ঘদিন, মানে যতদিন স্কুল থাকবে, যতদিন বাংলা থাকবে, ততদিন আমাদের এই সিস্টেমটার থেকে আমরা বাইরে আসতে পারবো। আমাদের এই সিস্টেমটা আমরা চালাতেই পারবো। এবং আমরা যতটা সিস্টেমে চালাই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বা কিন্ডারগার্টেন স্কুলগুলো, সেটা আসলেই প্রশংসনীয়।
আমরা বিভিন্ন সময় আমাদের কমিটি আমরা নতুন করে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে করোনার পরবর্তীতে আমরা একটা কমিটি থাকবে আমাদের বিভিন্ন যশোর জেলার মধ্যে আছে প্রায় 230 স্কুল আছে, আমরা এই ভিজিট করব এর মান, স্কুলের পরিবেশ, তাদের স্বাস্থ্য হচ্ছে কিনা, তাদের গুণগত মান দেখার জন্য আমরা একটা কমিটি গঠন করব। খুব রিসেন্ট স্কুলটা খোলার পরপরই আমরা আমাদের একটা খসড়া তৈরি হয়েছে, সেই খসড়া তৈরির ভিত্তিতে আমরা এই যশোর জেলা, যেহেতু আমরা যশোর জেলায় আছি, আমরা যশোর জেলাকে এই দেখভালটা করব যে স্কুলগুলো কিভাবে পরিচালনা করতে, স্বাস্থ্যবিধি মানছে কিনা, অনেকের বাথরুম আছে কিনা, টিউবওয়েল আছে কিনা, পানি সুব্যবস্থা আছে কিনা, ইত্যাদি বিভিন্ন দিকগুলো আমরা দেখব। তো আমাদের এখন আগেতেই বললাম যে আমাদের কাছে আপনার মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি যে অন্যান্য স্কুলের আমরা শুনি যে আমরা দেখি, নিজেও আমার বাচ্চা স্কুলে পড়ে, বড় স্টুডেন্ট, তো সে তার স্কুলে বেতন দেওয়া লাগতেছে, কিন্তু আমাদের যে বেতনটা দিচ্ছে না অভিভাবকরা, এটা আমরা জানি না। আমাদের আর একটা শঙ্কা আছে, সেই শঙ্কাটা হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে স্টুডেন্ট গুলো ছিল, এই স্টুডেন্ট গুলো আমাদের স্কুলে থাকবে কিনা, সেটাও আমাদের একটা শঙ্কা, প্রত্যেক শঙ্কা আছে, যেটা আমরা বলতে, কিন্তু আমাদের শঙ্কাটা কিন্তু আমাদের উকিঝুঁকি মারে। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানটা টিকানোর জন্য যদি আমরা একটু সরকারের এই ক্ষেত্রে সরকারের যদি সহযোগিতা পাই, আমরা সরকারের অন্য সহযোগিতা চাই না, আমরা যদি এই মুহূর্তে সরকারের এই সহযোগিতা পাই যে আমাদের স্কুলগুলোকে একটা স্কুল বুঝে, স্টুডেন্ট বুঝে, অবস্থান বুঝে যদি একটু লামসাম লোনের ব্যবস্থা, তাহলে আমরা আমাদের টিকাইতে পারতাম। মাথায় একটাই যে আমরা দেব, কিভাবে বিল দেব, কিভাবে বিদ্যুৎ বিল দিব, নাইট গার্ড আর কিভাবে বেতনটা। টিচারদের তো আগে আপনি শুনছেন যে টিচারদের আমরা পরবর্তীতে 2 মাস মতো দিতে পারছি, তারপরে দিতে পারিনি, কিন্তু এরা তো লং টাইম যাবে তা তো বুঝতেই পারিনি। হ্যাঁ, পরবর্তীতে আমাদের এই যে একটা টিচারের অনেক দিন ধরে এখানে, তারা অনেক দিন ধরে আছেন, তারা অনেক অভিজ্ঞ, এইসব টিচার গুলো আমরা পরবর্তীতে পাবো কিনা সেটাও কিন্তু আমাদের চিন্তার একটা বিষয়। তো আমরা সবকিছু মিলে আসলে অনেক দুর্বিষহ আছি, অনেক খারাপ অবস্থায় আছি। হ্যাঁ, আপনার মাধ্যমে আমাদের মানে একটাই কথা মাননীয় মন্ত্রীর কাছে, উনি আমাদের দেশ মাতা, উনি এটা জানি যে ওনার কাছে একটা সমস্যা গেলে আমার মনে হয় না সেই সমস্যাটা ওখানেই থেকে যায়। এত পর্যন্ত দেখে প্রধানমন্ত্রীর কাছে কোনো সমস্যা আমার মনে হয় সমস্যাটা, তো আমরা আপনার এই আজকের এই আমরা ওনার কাছে জানাতে চাই যে আমাদের প্রতিষ্ঠানটা টিকে থাকুক। আমরা দেশের 35% বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়ে থাকি, এটা আমরা সরকারেরই উপকার করছি। আমরা সেক্ষেত্রে সরকারের কাছ থেকে কখনো কোনো তো ধন্যবাদ স্যার। যান্ত্রিক ত্রুটির কারণে আপনি হয়তো আমাদের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কথা বলতে পারছেন না। তো আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে ম্যাডামের কাছে আসলে জানতে চাইবো যে আপনি আপনার প্রতিষ্ঠান প্লাস আপনার আশেপাশে তেমনই আছে অনেকগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এর ছাড়াও আপনার সংগঠনে আমার জানা মতে 150টি শিক্ষা প্রতিষ্ঠান এই যশোর জেলায় আছে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসেবে, যেহেতু আপনি সংগঠনের দ্বিতীয় পদাধিকার বলে আছেন, এছাড়া আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তাও বটে, সুতরাং একটি প্রতিষ্ঠান এই পর্যায়ে এসে বিপর্যয়ের মুখে পড়লে কতটুকু কষ্ট, বেদনা, যন্ত্রণা আছে সেটি আপনার ভালোভাবে বুঝবারই কথা। তো আপনি এই প্রতিষ্ঠানগুলো করোনাকালীন পরবর্তী সময়ে বাঁচানোর জন্য আসলে কি ধরনের পদক্ষেপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় গ্রহণ করলে এই প্রতিষ্ঠানগুলো করোনার পরবর্তী সময়ে আবারও ঘুরে দাঁড়াতে পারত বলে আপনি মনে করেন? এবং এর পাশাপাশি আমি, যেহেতু এটি আপনার কাছে একেবারেই শেষ প্রশ্ন, আপনি আপনার কোমলমতি শিক্ষার্থীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি চাওয়া পাওয়া আর কি? স্যার ধন্যবাদ আপনাকে।
স্যার, আমি এটা বলতে চাচ্ছি যে যদি সরকারের কাছে আমার সবচেয়ে বেশি অনুরোধ এবং আমার মানে তার কাছে আমার প্রার্থনা এটা যে আমাদের এই সংগঠন থেকে বিশেষ করে আমাদের স্যার সভাপতি স্যার যেটা বললেন যে আমাদের সহজলভ্যে কিস্তি প্রদান করে যদি আমাদেরকে লোন দেওয়া হতো তাহলে আমরা এটা অনেকটা এগিয়ে নিতে পারতাম, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল খুলে গেলে, স্কুল চালু হয়ে গেলে আমাদের আর পিছনে ফিরতে হতো না। আমরা আমাদের অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করে যদি আমাদের তাদের বেতন বকেয়াটা পরিশোধ করতে, তাহলে আমাদের স্কুল খুলে গেলে আমরা এগিয়ে যাব। তার পাশাপাশি যেহেতু আমরা অনেকটা বিপর্যয় পেরিয়ে আসছি, এক্ষেত্রে আমরা কিছু লোন যদি পেয়ে যেতাম তাহলে আমরা এই বিপর্যস্ত মুহূর্তে কাটিয়ে উঠতে পারতাম এবং আরো সুন্দর করে আমরা কাজ করতে পারতাম। এটাই আমার অনুরোধ যে আমাদের স্কুল খুলে দেওয়া হোক, বার্ষিক পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া হোক, আর কিছু লোনের ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে আমরা প্রতিষ্ঠান খুলে আবার ঘুরে দাঁড়াতে পারি। কিন্তু ম্যাম আপনিও নিশ্চয় শুনলেন যে আমাদের স্যার বলছিলেন যে আসলে যে ছাত্রছাত্রীগুলো আমাদের ছিল বা আমরা তাদের যাদের পড়াশুনো করাচ্ছিলাম, সুশিক্ষায় শিক্ষিত করছিলাম, করোনার পরবর্তী সময়ে আসলে এই স্টুডেন্ট গুলো পাওয়া নিয়েও শঙ্কা আছে। তো আপনি কি এই ধরনের আসলে কোনো অনুকম্পায় আছেন ম্যাম? জি স্যার, আমিও এই ধরনের স্যারের সাথে একমত, অনুকম্পায় আছি। আমাদের অনেক ছাত্রছাত্রী হারিয়ে যাবে। কেন যাবে? দারিদ্রতার কারণে, অভাবের কারণে। এই করোনাকালীন সময়ে তারা অনেক কাজ করতে পারছে না, তারা বেকার হয়ে ঘরে অনেকে বসে আছে, তারা কর্মসংস্থান থেকে দূরে আছে, খুঁজে পাচ্ছে না, তার কারণে তারা বেতন বকেয়া দিতে পারবে না এইসব স্কুলগুলিকে, সেই কারণে তারা সরে যাবে অনেক। এটা আমার কাছে আমি আমার একটা জরিপ থেকে দেখেছি, আমাদের কাছ থেকে অনেক বাচ্চা ঝরে যাবে আর্থিক অনটনের কারণে, দারিদ্রতার কারণে ঝরে যাবে। তারপরে কিছু করার নেই, যেহেতু তো সেক্ষেত্রে আপনি আসলে আপনার সেই কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক যাদের সাথে আপনার শিক্ষার্থীদের মান গঠনে তাদের লেখাপড়া আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য নিয়মিতই হয়তো যোগাযোগ করতেন, সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? আমি বলবো যে তারা যেন আমাদেরকে ছেড়ে চলে না যায়। আমরা সুখেও ছিলাম, দুঃখেও তাদের সাথে আছি। আমি আমার পার্সোনাল ভাবে আমার অ্যাসোসিয়েশনের সকল সংগঠনকেও এটাই আমি অনুরোধ করব এবং আমি পার্সোনাল ভাবে তাদের জন্য অবশ্যই উদ্যোগী, তাদেরকে সহযোগিতা করব। তারা যেন আর্থিক অনটনের জন্য এই শিক্ষা লাভ থেকে তারা যেন দূরে সরে না যায়, তারা যেন চলে না যায়, তারা আমাদের সাথে থাকুক, তারা যেন শিক্ষা গ্রহণ করে, আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকে, আমরা তাদেরকে চালিয়ে নিয়ে যাব। অর্থ এখানে মূল কথা না, তাদের শিক্ষা আমরা দেব, তাদেরকে আমরা এখান থেকে ফেলে দিব না। একটা বাবা মায়ের কোলের সন্তান যদি অসুস্থ থাকে, কোনো সন্তান, আর কোনো সন্তান যদি সুস্থ থাকে, বাবা মা তো তার অসুস্থ সন্তানকে ফেলে দিতে পারে না। অতএব আমরা আমাদের সেই ছাত্রছাত্রীকে, কোমলমতি সন্তানদেরকে আমরা জোরে দিব না, আমরা তাদেরকে নিয়ে এগিয়ে চলবো সামনের দিকে। এটা অভিভাবকদের উদ্দেশ্যে আমার বলা। স্যার, একেবারে শেষ পর্যায়ে যদি কোনো কিছু সংযুক্ত করতেন। স্যার, মিউট করা আছে, আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে, আনমিউট করে নেন। স্যার খুব ডিস্টার্ব হয়ে গেল। স্যার আমি বলি। জি জি ম্যাম বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে স্যার আপনার শিক্ষার আলো ডট। জি স্যার শুনতে পাচ্ছি স্যার, আমি আসবো ম্যাম, আপনার কাছে আসবো স্যার। একেবারে শেষ পর্যায়ে যদি আপনি এই সংগঠনের একজন সভাপতি বা আপনি একজন উদ্যোক্তা কিংবা আপনি একজন এই বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান প্রধান হিসেবেই একেবারে শেষ পর্যায়ে যদি আপনার মনের অনুভূতিগুলো বলতেন স্যার। স্যার আবার মিউট হয়ে গেছে।
শুনতে পাচ্ছেন? জি স্যার, বলেন প্লিজ। হ্যাঁ, তো আমি ওই কথাই বলছিলাম যে আমাদের যে বাচ্চা অভিভাবক গুলো আছে তারা যদি এখন থেকে আসে, মানে স্কুল খোলার পরবর্তীতে তারা যদি আসে, আমরা তাদের কাছ থেকে বিগত টিউশনি ফিটা নিব না। আমরা তাদের টিউশনি ফিটা নেব না, তারা সেই আশঙ্কার কারণেই হয়তো আমাদের স্কুল চেঞ্জ করবে, তারা হয়তো আর এক স্কুলে চলে যাবে। যে এখন যদি স্কুলে আসে সেই আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি আমরা স্কুলে যদি সরকার খোলায় বা যদি খোলে, তখন তারা আসবে না এই কারণেই যে ওই বেতন বা টিউশনি ফিটা দেওয়ার ভয়তে। তো আমরা বলতে যাচ্ছি আপনার মাধ্যমে যে আমরা তাদের কাছ থেকে বিগত টিউশনি ফিটা নিব না। হ্যালো, জি স্যার বলেন, শুনতে পাচ্ছি স্যার, বলেন। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার, বলেন। আমি আমার কথা শুনতে পারেননি? হ্যাঁ, জি আমি স্যার, আমরা যে যে খুলবে তখন বাচ্চাগুলো আসুক, আসুক। জি, তো আমরা তাদেরকে বিগত যে 5 মাস বা 10 মাসের যে বেতনটা টিউশনি ফিটা, এটা আমরা তাদের কাছ থেকে নিব না। যে তাদের সেই সংখ্যাটা করার দরকার নাই, সেই সংখ্যাটা করার তাদের দরকার নাই। তারা আসলে আমরা তাদেরকে। হ্যাঁ বলেন স্যার, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। হ্যাঁ মারুফ, কথা আমার ওইটাই যে আমাদের যে আমার বলা শেষ, যে আমার বলা শেষ যে আমরা যে আশঙ্কা করতেছি সেটাই আছে যে স্টুডেন্টরা পরবর্তীতে আপনার মাধ্যমে সবাই যদি কেউ দেয় সে কম বেশি, তো আমরা কাউকে চাপ দিব না যে টিউশনি ফি তোমাদের দিতে হবে। এটা আমি আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি, আমার সকল স্টুডেন্ট, যশোর জেলার সকল অভিভাবকদের জানাচ্ছি যে আপনারা পিছনের যে টিউশনি ফিটা আছে দেওয়ার দরকার নাই। যদি কেউ দিতে চান মানে সদ ইচ্ছায় দিবেন, না হলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা পরবর্তীতে স্কুলই যে সব বিদ্যালয়ে ওনারা যেন এটা আমি আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি। অবশ্যই শিক্ষার্থীরা সুখের সময় আপনাদের সাথে ছিল, দুঃখের সময় কেন ছেড়ে যাবে। তাছাড়া একজন শিক্ষার্থী সন্তান হিসেবে যেমন তার বাবা মার কাছে আপনার গুরুত্বপূর্ণ বা স্নেহ মমতার অধিকারী, তেমনই তো শিক্ষকদের কাছেও তো তাদের একই অবস্থা। তো আমি একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, আপনি আসলে আপনার শিক্ষক, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে যদি শেষ অনুভূতি প্রকাশ করতেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমার সহকারী শিক্ষক এবং আমার শিক্ষার্থীবৃন্দ এবং সবাইকে আমার এটাই বলার থাকবে, স্যারের সভাপতি স্যারের সাথে আমিও একমত যে তারা যেন বিগত দিনের কথা ভেবে পিছিয়ে না যায়। তারা আমাদের প্রতিষ্ঠানে আসবে এবং তারা তাদের সব সমস্যা আমরা দেখব এবং বিবেচনা সাপেক্ষে যারা দেবে সেটা তো আমরা গ্রহণ করবো এবং বিবেচনা সাপেক্ষে আমরা তাদের জন্য ব্যবস্থা নেব। তাদেরকে আমরা ফেলে দিব না। আমি তো কিছুক্ষণ আগেও বলেছি যে আমরা সবকিছু বিবেচনা করে তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাব। এটাই আমার তাদের জন্য বলা থাকবে। শিক্ষার-আলো.com এর মাধ্যমে আমি এটাই জানালাম যে আমরা তাদেরকে নিয়েই সামনের পথ চলবো এবং আমাদের পথ চলা হবে। এগিয়ে যাবেন, আধার কেটে আবার আসবে আলো। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার আলোর মুখ দেখবে এবং মুখরিত হয়ে উঠবে আপনার শিক্ষার্থীদের কোলাহলে এবং আবার সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তান তুল্য শিক্ষার্থীদের। এই কামনায় আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিশ্চয়ই আপনাদের কাছ থেকে বিভিন্ন সুন্দর পরামর্শ এবং সুন্দর মতামত তারা গ্রহণ করবেন
এবং এছাড়াও আপনাদের বক্তব্যের মাধ্যমে সারা দেশের কিন্ডারগার্টেনের যত উদ্যোক্তা আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, তারা নিশ্চয়ই মনোবল হারাবেন না। আপনাদের মতো মনোবল শক্ত করে আগামী এর পথে আলো দেখার অপেক্ষায় থাকবেন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে তুলবেন। এছাড়াও আপনাদের এই কথাগুলো কোনো না কোনো ভাবে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেলে শিক্ষার আলো পরিবারের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের জন্য আসলে তাদের যদি কোনো কিছু করার থাকে তারা নিশ্চয়ই সেটা গ্রহণ করবেন এবং শিক্ষক শিক্ষার্থী ঈদের মিলন মেলায় এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অগ্রণী ভূমিকা পালন করছে তা আমাদের শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিকে একটু নজর দিবেন এবং তার হাতের ছোঁয়ায় এবং তার মানবিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও আগামী দিনের পথ চলায় এগিয়ে যাবে। এই কামনায় বিদায়। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর পর্দায়। আল্লাহ হাফেজ। আল্লাহ, ধন্যবাদ স্যার।